হিমবাহ কাকে বলে? পরীক্ষায় যদি আসে হিমবাহ কাকে বলে, কি লিখতে হবে সংজ্ঞা? হিমবাহ কথাটির মধ্যে দুটি অর্থ লুকিয়ে আছে। হিম কথার অর্থ হচ্ছে বরফ, আর বাহ কথার অর্থ হচ্ছে যার প্রবাহ থাকবে বা গতি থাকবে। হিমবাহর মধ্যে দুটি শব্দ লুকিয়ে আছে, হিম মানে বরফ, আর বাহ মানে যখন সেটা প্রবাহিত হবে বা গতি থাকবে তখন সেটা হিমবাহ হবে। ঠিক আছে? সুতরাং হিমবাহ বলতে চলমান বা গতিশীল বরফের চাককেই বলা হবে হিমবাহ। চলমান গতিশীল বরফের চাককে হিমবাহ বলা হয়। ক্লিয়ার? আবার বলছি, চলমান গতিশীল বরফের চাককে হিমবাহ বলা হবে। চলমান গতিশীল বরফের চাককে হিমবাহ বলা হবে। ক্লিয়ার? এবার হিমবাহকে ইংরেজিতে কি বলা হয়? গ্লেসিয়ার। গ্লেসিয়ার। ঠিক আছে? স্পেলিংটা দেখে নাও, GLACIER, গ্লেসিয়ার। এটাকে যখন ভাঙা হবে তখন গ্লেস যুক্ত আইস, আইস মানে হচ্ছে বরফ, গ্লেস যুক্ত আইস, গ্লেসিয়ার। ঠিক আছে? এই গ্লেসিয়ার কথাটা ফার্স্ট কে বলেছিল? ফার্স্ট ল্যাটিন ভাষায় বলা হয়েছিল গ্লেসিয়ার, তারপরে ফরাসি ভাষায় গ্লেস যুক্ত আইসকে একসাথে গ্লেসিয়ার বলা হয়। মেন কথা, হিমবাহকে ইংলিশে কি বলা হয়? গ্লেসিয়ার। ঠিক আছে? প্রশ্ন আসতে পারে গ্লেসিয়ার মানে কি? উত্তর হবে হিমবাহ। আজকে টোটালটাই হিমবাহ নিয়ে আলোচনা হবে। হিমবাহ কিভাবে সৃষ্টি হয়, হিমবাহ থেকে কি কি ভূমিরূপে সৃষ্টি হয়, হিমবাহ কিভাবে প্রবাহিত হয়, সমস্ত ব্যাপারটা নিয়ে আজকের টপিক। ঠিক আছে? হিমবাহ মোটামুটি বোঝা গেল। এবার চলে আসছি হিমবাহকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। হিমবাহকে মেনলি 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে হিমবাহকে ভাগ করা যায়। এক হচ্ছে মহাদেশীয় হিমবাহ, 2 হচ্ছে পার্বত্য উপত্যকার হিমবাহ, 3 নম্বর হচ্ছে পার্বত্য পাদদেশীয় হিমবাহ। একটা একটা করে বোঝো, অল্প অল্প করে বোঝো। মহাদেশীয় হিমবাহ কাকে বলে? মহাদেশ বা কোনো দেশে যখন হিমবাহ জমাট বাঁধবে, হিম মানে বরফ যখন জমাট বাঁধবে তখন সেটাকে মহাদেশীয় হিমবাহ বলা হবে। যেটা আমাদের ভারতে আমরা খুব কমই দেখতে পাই, বিশেষ করে আমাদের ভারতের পাহাড়ি অঞ্চল, হিমালয় অঞ্চলে গেলে দেখতে পাই সেখানে বরফ জমছে, কিন্তু স্থলভূমিতে আমরা বরফ জমতে দেখি না। কিন্তু ভারতের বাইরে অন্যান্য দেশগুলোতে তুমি যদি যাও সেখানে দেখবে -ডিগ্রি টেম্পারেচারে সবসময় থাকে ম্যাক্সিমাম সময়। কানাডা, ঠিক আছে, লন্ডন, এই সমস্ত জায়গায় বরফ এমনি জমতে থাকে, সমভূমিতেও জমতে থাকে। সেই ধরনের বরফকে বলা হবে মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ মানে মহাদেশের বা দেশের সমভূমিতে যে হিমবাহটা জমবে এবং প্রবাহিত হবে সেটাকে মহাদেশীয় হিমবাহ বলা হবে। ক্লিয়ার কনসেপ্ট? মহাদেশের সমভূমিতে যে হিমবাহ প্রবাহিত হবে সেটাকে মহাদেশীয় হিমবাহ বলা হবে। নেক্সট, পার্বত্য উপত্যকার হিমবাহ, যেটা 90% হিমবাহ পার্বত্য উপত্যকাতেই হয়। উপত্যকা কাকে বলে আমি আগের দিন বলেছি, আজকে আবার রিপিট করছি। যেখান দিয়ে নদী প্রবাহিত হবে, যে মাটির ওপর দিয়ে, সেটা নদীর উপত্যকা। হিমবাহ যে মাটির উপর দিয়ে বা পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হবে সেটা হচ্ছে হিমবাহর উপত্যকা। আবার রিপিট করছি, ভালো করে বোঝো। যেই জায়গার ওপর দিয়ে হিমবাহ প্রবাহিত হবে সেই জায়গাটাই হিমবাহর উপত্যকা। সেটা পাহাড়ের গা হতে পারে, সমভূমি হতে পারে, মালভূমি হতে পারে, এক্সেট্রা, যা খুশি হতে পারে। নদীও যখন যেখান দিয়ে প্রবাহিত হবে সেটা নদীর উপত্যকা। বোঝা গেল? তাহলে সেকেন্ড বলছে পার্বত্য উপত্যকার হিমবাহ, মানে পর্বতের গা বেয়ে যে হিমবাহটা নামবে সেটাকে বলা হবে পার্বত্য উপত্যকার হিমবাহ। ক্লিয়ার? আগেরটা হচ্ছে মহাদেশের মধ্যে জমবে, সেখান থেকে প্রবাহিত হবে। সেকেন্ড হচ্ছে পার্বত্য উপত্যকা দিয়ে প্রবাহিত হবে, সেটা পার্বত্য উপত্যকার হিমবাহ। বোঝাতে পারলাম? লাস্ট, পার্বত্য পাদদেশীয় হিমবাহ।
পর্বতের পাদদেশ কাকে বলে? এটা যদি পর্বত হয়, এই জায়গাটা হচ্ছে পর্বতের পাদদেশ। কিসের? পর্বতের। পর্বতের নিচের এই জায়গাটাকে বলা হবে পর্বতের পাদদেশ, মানে পা। ঠিক আছে? যখন হিমবাহটা উপর থেকে বয়ে এসে নিচে এখানে জমা হবে, সেটা হচ্ছে পার্বত্য পাদদেশের উপত্যকা। বোঝা গেল? এই তিনটে হচ্ছে হিমবাহর প্রকারভেদ। তিন রকমের হিমবাহ আমরা দেখতে পাই পৃথিবীতে। বোঝা গেল?